এতক্ষণ শিরোনাম জানছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। সাকিব আল হাসানের 1 বছরের নিষেধাজ্ঞা শেষ হবে কাল, কিন্তু 1 বছরের স্থগিত নিষেধাজ্ঞার কি হবে? বিসিবি বলছে এই স্থগিত নিষেধাজ্ঞার জন্য আলাদা করে কোনো কিছুই জানাবে না আইসিসি। স্বয়ংক্রিয়ভাবে 29 অক্টোবর থেকে মাঠে ফিরতে পারবেন সাকিব। এ নিয়ে কোনো সংশয় নেই বলেই হয়তো বিসিবি সভাপতি জানিয়ে দিয়েছেন নভেম্বরে কর্পোরেট টি-20 টুর্নামেন্ট খেলবেন এই অলরাউন্ডার। 29 অক্টোবর 2019 বাংলাদেশের ক্রিকেটের কালো অধ্যায়। জুয়ারির সাথে কথোপকথন গোপন করায় আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে হয় সাকিব আল হাসানকে। খেলাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেই খেলা থেকে নিষেধাজ্ঞা পেয়ে আমি দুঃখিত। তবে অনৈতিক প্রস্তাবের ব্যাপারটি আইসিসি আকসুকে না জানানোয় যে শাস্তি দেয়া হয়েছে তা আমি মাথা পেতে নিচ্ছি। মূলত 2 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব, যার মধ্যে 1 বছরের নিষেধাজ্ঞা আর বাকি 1 বছরের স্থগিত নিষেধাজ্ঞা। মানে এই 1 বছর আইসিসির নিয়ম ঠিকঠাক মেনে চললেই পরের 1 বছরের শাস্তি মৌকুফ। প্রথম 1 বছরের নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে আগামী 28 অক্টোবর। এখন প্রশ্ন, বাকি 1 বছর স্থগিত নিষেধাজ্ঞার কি হবে? 28 অক্টোবরেই শেষ হবে নাকি অপেক্ষা করতে হবে আইসিসির কোনো বিবৃতির জন্য? সাকিব আল হাসানের উপর আইসিসির যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা আগামী 28 অক্টোবর 2020 পর্যন্ত এটা বলবৎ থাকবে। অর্থাৎ আগামী 29 অক্টোবর 2020 থেকে হি উইল বি অ্যাভেলেবল ফর এনি সিলেকশন বা যে কোনো ধরনের ক্রিকেট কর্মকাণ্ডে উনি অংশগ্রহণ করতে পারবেন। এখন এটা পরিষ্কার, নিষেধাজ্ঞা শেষ হওয়ার জন্য কোনো বিবৃতি লাগবে না আইসিসির। আর সেই নিষেধাজ্ঞা বাড়ছে না বলেই সাকিবকে নিয়ে পরিকল্পনা করে ফেলেছে বিসিবি। মধ্য নভেম্বরেই টি-20 টুর্নামেন্টে অধিনায়ক হিসেবেই মাঠে দেখা যাবে এই অলরাউন্ডারকে। সপ্তাহ বা 10 দিন আগে অবশ্যই আসবে এবং ও আমাদের এই টুর্নামেন্টে খেলবে, সেই ব্যাপারটা সে নিশ্চিত করেছে এবং ও এসে আমাদের এখানে সকলের সাথে প্র্যাকটিস করতে পারবে। বছর পেরিয়ে সাকিব ফিরছেন। করোনা অবশ্য তাকে খুব বেশি একটা ক্রিকেট মিস করতে দেয়নি। কথায় আছে না, সাহসীদের সাথে ভাগ্য থাকে। ভক্তদের প্রত্যাশাও তাই। অন্ধকার পেরিয়ে সাকিব ফিরবে আরও শক্তিশালী, আরও পরিণত হয়ে। এদেশ আমার, আপনার, সবার। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার ফুটবল। জাতীয় দলের জন্য বেতনভুক্ত ম্যানেজার নিয়োগ দিয়ে নতুন ধারায় যুক্ত হতে চলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। নির্বাহী কমিটির আগামী সভাতেই বিষয়টি চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। মূলত প্রশ্নবিদ্ধ দল নির্বাচনের পুরনো অভিযোগ থেকে মুক্তি পেতেই বাফুফের এই উদ্যোগ। এ কারণেই নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের দলের জন্য দলে ম্যানেজার পদে রাখা হয়নি সত্যজিৎ দাস রূপুকে। নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচের জন্য 36 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। দেয়া হয়েছে ফিজিও ও কোচিং স্টাফের তালিকা, কিন্তু এবারই প্রথম দেয়া হয়নি দলীয় ম্যানেজারের নাম। এর আগে এই ভূমিকায় ছিলেন আবাহনী ক্লাবের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু, কিন্তু প্রশ্নবিদ্ধ জাতীয় দল নির্বাচন ও নিজ ক্লাব আবাহনীতে হয়ে খেলতে ফুটবলারদের প্ররোচিত করায় বিতর্কের মুখে পড়েন রূপু। দেরিতে হলেও তা আমলে নিয়েছে বাফুফে। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের বিভিন্ন দলের সাথে ম্যানেজার হিসেবে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের বিষয়ে বেশ কিছু অবজারভেশন বিভিন্ন সময় বিভিন্নভাবে বাফুফের কাছে এসেছে। বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় এই বিষয়গুলোতে বিভিন্ন ইতিবাচক নেতিবাচক অনেক রকমভাবেই বিভিন্ন আলাপ আলোচনা বিশ্লেষণ হয়। তো সেই বিষয়গুলো বাফুফের কগনিজেন্সিতে রয়েছে। এশীয় দেশগুলোর জন্য জাতীয় দলে ম্যানেজার পদ বাধ্যতামূলক করেছে এএফসি। বিতর্ক এড়াতে তাই বেতনভুক্ত ম্যানেজার নিয়োগের পরিকল্পনা ফেডারেশনের। জাতীয় দলের জন্য একজন বেতনভোগী বা একজন স্যালারাইড বা অনারারিয়াম দেওয়া হবে, এরকম কাউকে দায়িত্ব দেয়া এবং যিনি ইন্ডিপেন্ডেন্টলি ইম্পার্শিয়ালি যিনি দায়িত্ব পালন করতে পারবেন। তো সেই বিষয়টি বাফুফে চিন্তা করছে বিভিন্নভাবেই। চতুর্থ মেয়াদে দায়িত্ব নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে 150-এর মধ্যে নিয়ে আসার প্রতিশ্রুতি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। আর তাই ঢেলে সাজানো হচ্ছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম। বেতনভুক্ত ম্যানেজার নিয়োগের পাশাপাশি আলাদা সিলেকশন কমিটি দেওয়ার পথে এগোচ্ছে বাফুফে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।
এদিকে আগামী 31 অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফের 4 নম্বর সহসভাপতি পদের পুনর্নির্বাচন, যেখানে মুখোমুখি হবে তাবিথ আউয়াল ও মহিউদ্দিন মহি। আগের থেকে এবার বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে এই নির্বাচনে, বলছেন মহি, আর তাবিথ বলছেন নির্বাচনে থাকবে না রাজনৈতিক প্রভাব। পিছিয়ে পড়া, এগিয়ে যাওয়া, আবার সমতায় ফেরা। 3 অক্টোবর হয়ে যাওয়া বহুল আলোচিত বাফুফে নির্বাচনের সহসভাপতি পদের লড়াই ছিল এমনটাই, যেখানে 65 ভোট নিয়ে সমতায় ছিলেন তাবিথ আউয়াল ও মহিউদ্দিন মহি। এই দুজনকে নিয়ে আবারও ভোট হবে 31 অক্টোবর। আগের নির্বাচন থেকে যে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মানছেন এই দুই প্রার্থী। যেহেতু এটা 1-to-1 নির্বাচন, এইখানে প্রেশারটা কিন্তু 3 তারিখে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে গেল, সেই নির্বাচনের চেয়ে একটু অবশ্যই টাফ নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতা এখানে অনেক বেশি হবে। এবার খুবই একটা স্ট্রেঞ্জ নির্বাচন। মনে করি 2020 সালে আপনারা জানেন যে আমরা প্রস্তুতি প্রথমে নিয়েছিলাম এপ্রিলের 30-এ নির্বাচন করার জন্য। তারপরে তো আমরা ফাইনালি অক্টোবর 3 তারিখে নির্বাচন করেছি। এখন আমার প্রতিপক্ষের জন্য 31 অক্টোবর আবার নির্বাচন করতে হচ্ছে। তো আমি আগেই ধারাবাহিকভাবে যেভাবে সবার সাথে যোগাযোগ রাখতাম, আমি সেই সেমভাবে যোগাযোগ রাখছি। আমি সবশেষ মেয়াদে সহসভাপতি পদে দায়িত্ব পালন করেছেন তাবিথ মহি। সেদিক থেকে নিজেকে এগিয়ে রাখছেন তাবিথ। তার আশা নির্বাচনে পড়বে না রাজনৈতিক প্রভাব। কোনো রাজনৈতিক প্রভাব ফুটবলে আমরা কোনো সময় দেখি নাই। আর অতীতেও 2012-তে 16তে যখন আমি আর আমার প্রতিপক্ষ মোটামুটি কৌশলে একসাথে নির্বাচন করেছি, সেখানেও যখন রাজনৈতিক প্রভাব পড়ে নাই, এই নির্বাচনেও রাজনৈতিক প্রভাব পড়বে না। গত 4 বছর বাফুফের বিভিন্ন ইস্যুর বিরোধিতায় সরব ছিলেন মহি, যা নির্বাচনের প্রভাব ফেলবে না বলে বিশ্বাস তার। এগুলি বিষয়ে আসলে কোনো প্রভাব ফেলার কিছু নয়। আমার কাছে যেটা মনে হয়েছে যে সঠিক নয়, সে ব্যাপারে আমি কথা বলেছি। আমার বক্তব্যই যে সঠিক, সেটা কিন্তু সঠিক নয়। 31 অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশন পাবে নতুন আর এক সহসভাপতি। ভোট দেবেন 139 ডেলিগেট। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগে খবর, আজ রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে বায়ার্ন মিউনিখ, লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। যেখানে গ্রুপ বি এর লড়াইয়ের প্রথম ম্যাচে হারের পর আজ রাত 2টায় বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ মিস করলেও মনশেনগ্লাডবাখের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত অধিনায়ক সার্জিও রামোস ও এডেন হ্যাজার্ড। এল ক্লাসিকোতে যে পারফরমেন্স করেছে দল, তার পুনরাবৃত্তি চাই আমি। প্রথম ম্যাচে হারের পর গ্লাডবাখের বিপক্ষে জয়টা খুবই জরুরি। গ্রুপ বি এর আরেক ম্যাচে রাতে মুখোমুখি হবে ইন্টার মিলান ও শাখতার দোনেস্ক। রিয়ালকে হারিয়ে চমক দিয়ে টুর্নামেন্ট শুরু করা শাখতার মিলানের বিপক্ষে জয়ে ধরে রাখতে চায় গ্রুপের শীর্ষস্থান। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে মনশেনগ্লাডবাখের বিপক্ষে ড্র করা ইন্টার মিলানও জয় পেলে দখল করবে শীর্ষস্থান। সি গ্রুপের লড়াইয়ে রাতে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। রাত 2টায় ফ্রান্সের ঐতিহ্যবাহী ক্লাব অলিম্পিক মার্শের মুখোমুখি হবে সিটিজেনরা। ইংলিশ লিগে সময়টা ভালো না কাটলেও পর্তুগিজ চ্যাম্পিয়ন পোর্তোর বিপক্ষে দাপুটে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করেছে গার্ডিওলার দল। ইপিএলের চ্যাম্পিয়ন লিভারপুলও মাঠে নামবে রাতে। একই সময়ে ড্যানিশ ক্লাব এফসি মিডজিল্যান্ডের মুখোমুখি হবে অলরেডরা। প্রথম ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন আয়াক্সের বিপক্ষে জয় দিয়ে মৌসুম শুরু করেছে ক্লাব শিষ্যরা। তবে চোটের কারণে এই ম্যাচ মিস করবেন ভ্যান ডাইক, ফ্যাভিনিও, থিয়াগো আলকান্ত্রা ও জো ম্যাটিপ। এছাড়াও রাত 11:52 এ গ্রুপের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ লড়বে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে। একই গ্রুপের আরেক ম্যাচে রাত 2টায় জালসবুর্গের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। করোনা সংকট কাটিয়ে আবারও ফুটবল ফিরেছে ঢাকার মাঠে। স্থানীয়ভাবে আয়োজিত যে ম্যাচে বিদেশি একাদশের কাছে হেরে গেছে ঢাকা একাদশ। দীর্ঘ অপেক্ষার পর এমন আয়োজন দেখে উচ্ছ্বসিত ফুটবল সমর্থকরা, আর স্বস্তি ফিরেছে ফুটবলারদের মাঝে। দীর্ঘ 8 মাস পর ঢাকার মাঠে ফুটবল ম্যাচ, যেখানে ঢাকা একাদশের মুখোমুখি বিদেশি একাদশ। ম্যাচ ভেন্যু পল্টন মাঠে দর্শকদের জন্য ছিল সর্বোচ্চ সতর্কতা। পেশাদার কোনো আয়োজন না হলেও প্রত্যাবর্তনের এমন ম্যাচকে ঘিরে আগ্রহের কমতি ছিল না দর্শকদের। খেলাটা হচ্ছে, এটা বিনোদন কেন্দ্র, এটা সবাই উপভোগ করতেছি সবাই মিলে, এটাই সবচেয়ে বড় আশা। ভবিষ্যতেও যেন এরকম খেলা চলতে থাকে আর আমাদের দেশের ফুটবল যেন এগিয়ে যায়। আবারও যেন মাঠে ফুটবলটা আবার ফিরে আসুক, আবারও সেই দর্শক আবার মাঠে আসুক।
আসন্ন প্রিমিয়ার লিগে সুযোগ পেতে ঢাকায় আসা বিভিন্ন আফ্রিকান ফুটবলার অংশ নিয়েছেন এই ম্যাচে। আর করোনা সংকটের কারণে ঘরে বসে সময় কাটানো দেশীয় ফুটবলাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। 7-8 মাস পর ফার্স্ট একটা ম্যাচ খেললাম ফরেনারদের সাথে, আমাদের খুবই ভালো লাগছে। আমরা চাই তাড়াতাড়ি যেমন আমরা মাঠে ফিরতে পারি। অ্যাটলিস্ট ফুটবলটা আস্তে আস্তে মাঠে ফিরতেছে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের। Corona has gone down. It's not over, but has gone down, and at least we can play. So I'm very happy. নভেম্বরে নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকার মাঠে ফুটবল ফিরছে। তার আগে এই ম্যাচের সফল আয়োজন নিয়ে সন্তুষ্টি আয়োজকদের। করোনা যদি 2 বছর থাকে, যদি 3 বছর থাকে, তাহলে কি আমরা বাঁচবো না? আমরা কি বাঁচতে চেষ্টা করবো না? আমরা কি খেলাধুলায় যাবো না? সুযোগ করলেই বাংলাদেশের সব জায়গায় আস্তে আস্তে খেলাধুলা শুরু হবে। আপনি সরকারি মহল বলেন, বেসরকারি মহল বলেন, আমাদের ফেডারেশনগুলো বলেন, তখন সবাই আসলে জেগে উঠবে। ম্যাচে ঢাকা একাদশকে 2-1 গোলে হারিয়েছে বিদেশি একাদশ। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে ময়মনসিংহে শুরু হয়েছে ডিএফএ অনূর্ধ্ব 18 যুব ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি। সোমবার বিকেলে নগরীর রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এই কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়া মানিক। তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনতে ময়মনসিংহের মতো পর্যায়ক্রমে সারা দেশে এমন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে বাফুফে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ফুটবলার বিজয় নিজেকে দেখতে চান জাতীয় ফুটবল দলে। লক্ষ্য পূরণে এক ধাপ এগিয়ে সুযোগ পেয়েছেন তিনি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের 2 মাসের প্রশিক্ষণ শিবিরে। আর সুযোগ পেয়ে উচ্ছ্বাসে কমতি নেই বিজয়ের। আমার অনেক ইচ্ছা বাংলাদেশ জাতীয় টিমে খেলবো। আজকে U18 থেকে আমি ভালো কিছু করে বাংলাদেশ জাতীয় টিমে খেলবো, এটাই আমার ইচ্ছা। এরকম একটা সুযোগ আমরা আগে কখনো পাইনি, ইনশাল্লাহ এবার যেহেতু পাইছি আমরা একটা ভালো কিছু করতে পারবো। একটা ক্যাম্পিং মানে অনেক কিছু। শুধু বিজয় নয়, ময়মনসিংহ ডিএফএর উদ্যোগে উন্নত প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে 75 কিশোর ফুটবলারকে। আমাদের টার্গেট 2 মাস ব্যাপী এই অনুশীলন ক্যাম্পটি চলবে। এই ছেলেগুলোই আগামী দিনে আমাদের ফার্স্ট ডিভিশন লিগ এমনকি ঢাকা লিগও খেলার যোগ্যতা অর্জন করবে। তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করার এমন আয়োজনকে স্বাগত জানিয়েছে বাফুফে। আর তাই 2 মাসের প্রশিক্ষণ শিবিরের শুরুর দিনই ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম মাঠে হাজির বাফুফে কর্মকর্তারা। সারা বাংলাদেশ থেকে যদি আমরা ট্যালেন্ট হান্ট করতে পারি, সেই ট্যালেন্ট ছেলেগুলোদেরকে নিয়ে, যেটাকে আমি মনে করি আমার ভাষায় যে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর কাজটা আমরা করার চেষ্টা করি। ফুটবলের উন্নতিতে গ্রাসরুট থেকে ফুটবলার উঠিয়ে আনার কোনো বিকল্প নেই। আমরা সে লক্ষ্যে এগোচ্ছি। আশা করছি এখান থেকে কিছু ভালো ফুটবলার বেরিয়ে আসবে। আলোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা সব জায়গায় সবসময় মাঠ পর্যায়ের ফুটবলকে গুরুত্ব দেওয়া হয়। তবে গ্রামগঞ্জ থেকে এসব ফুটবলারকে উঠে নিয়ে আসার জন্য যে উদ্যোগ প্রয়োজন সেটি খুব একটা দেখা যায় না। সংশ্লিষ্টরা বলছেন ময়মনসিংহ থেকে নেয়া এই উদ্যোগ উদাহরণ হতে পারে দেশব্যাপী তৃণমূল পর্যায়ের ফুটবলকে উদ্বুদ্ধ করার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। এই ছিল স্পোর্টস ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।